আমরা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছি। এই পর্যায়ে এবং নিওলিবারালিজম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এইবার আমাদের লিবারালিজম অ্যান্ড নিওলিবারালিজম এই লেকচারের দ্বিতীয় কিস্তি। এই হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভস। এই লেকচারে আমরা শিখব লিবারালিজম এবং নিওলিবারালিজমের মধ্যে তফাৎ কি, মিল্টন ফ্রিডম্যান নিওলিবারাল থিওরিতে কি অবদান রেখেছেন, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা নিওলিবারালিজমে কি অবদান রেখেছেন, থ্যাচারিজম এবং রিগানোমিক্স নিওলিবারালিজমে কি অবদান রেখেছেন। আমরা জানি যে লিবারালিজম পাশ্চাত্য যে গণতন্ত্র ছিল এবং আছে তার যে মতাদর্শ আধিপত্য করে সেটাই হচ্ছে লিবারালিজম। লিবারালিজমের যে ইকোনমিক দিকটা সেটা লেসা ফেয়ার থিওরি, সেটা অ্যাডাম স্মিথের সঙ্গে জড়িত। ইনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। এখানে কিন্তু আমরা নিওলিবারালিজম নিয়ে আলোচনা করব। লিবারালিজমের অনেক সমালোচনা হয়েছে এবং তারপরে লিবারালিজমকে একসময় বর্জন করা হয়েছিল, কিন্তু 80-র দশকে সেটা আবার ফিরে আসে এবং এই তত্ত্বকে বলা হয় নিওলিবারালিজম। কেন্টন বলছেন, neoliberalism is a policy model bridging politics, social studies and economics that seeks to transfer control of economic factors to the private sector from the public sector. It tends towards free market capitalism and away from government spending, regulation and public ownership. এর অর্থ কি? এর অর্থ হলো যে নিওলিবারালিজম অর্থনৈতিক যে সম্পদগুলো
সেগুলো পাবলিক সেক্টর অর্থাৎ সরকারি অঞ্চল থেকে প্রাইভেট সেক্টর অর্থাৎ বেসরকারি অঞ্চলে সেগুলোকে প্রত্যাবর্তন করার জন্যে সুপারিশ করছে এবং তারা বলছে যে প্রবক্তারা তারা বলছে ফ্রি মার্কেট ক্যাপিটালিজম, মুক্ত বাজার চাই, যেখানে সরকারের যে নিয়ন্ত্রণ এবং সরকারি কোনো মালিকানা থাকবে না। লিবারালিজমের সঙ্গে নিওলিবারালিজমের একটা তফাৎ আছে। লিবারালিজমটা কি? এখানে কেন্টন বলছেন a broad political philosophy that holds liberty to a high standard, defines all social, economic and political acts of society such as role of governments, tolerance, freedom to act. অর্থাৎ এটা একটা রাজনৈতিক দর্শন যেখানে স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সমস্ত সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে কাজ সমাজের, যেমন সরকারের ভূমিকা কি হবে, সহনশীলতা কি হবে, ক্রিয়ার স্বাধীনতা কি হবে, সেগুলো সমস্ত সেটা বলে দেয় যে কি হবে, তা সংজ্ঞায়িত করে। নিওলিবারালিজম কিন্তু তার অনেক বেশি, লিবারালিজমের থেকে অনেক বেশি সীমিত। এটা শুধুমাত্র বাজার অর্থনীতির কথা বলে এবং সেই নীতি যেটা বাজার যাতে ভালোভাবে চলে তার জন্যে যে নীতি থাকা উচিত সেইগুলো নিয়ে কথা বলে। ইনি হলেন মিল্টন ফ্রিডম্যান। যাকে বলা হয় হাই প্রিস্ট অফ নিওলিবারালিজম। তিনি মুক্ত বাজারের কথা বলেছিলেন। 1976 সালে তিনি অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পান। ফ্রিডম্যান মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রিগান এবং ইংল্যান্ডের রাষ্ট্রপতি বা ব্রিটেনের রাষ্ট্রপতি মার্গারেট থ্যাচার তাদের উপদেষ্টা ছিলেন। তার সবচেয়ে জনপ্রিয় বই হচ্ছে ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম। প্রথম 18 বছরে 4 লাখ কপি বিক্রি হয়। তার মূল কথা হচ্ছে এই, judge policies by their results, not their intentions. নীতিকে কিভাবে বিচার করবে তার ফল দিয়ে, তার কি উদ্দেশ্য সেটা নয়। 2 নম্বর হচ্ছে ইকোনমিক্স ক্যান বি কমিউনিকেটেড টু দ্য মাসেস। সাধারণ মানুষকে অর্থনীতি বোঝানো যায়। Inflation is always and everywhere a monetary phenomenon. ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি
সেটা সব জায়গাতেই আর্থিক। টেকনোক্র্যাটস ক্যানট কন্ট্রোল দ্য ইকোনমি। প্রযুক্তিবিদরা কখনোই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। গভর্নমেন্ট ফেলিয়ার্স ক্যান বি অ্যাজ ব্যাড অর ওয়ার্স দ্যান মার্কেট ফেলিয়ার্স। বাজারে বাজারের ব্যর্থতা সঙ্গে উনি সরকারের ব্যর্থতার তুলনা করেছেন এবং বলছেন যে বাজারের ব্যর্থতার মতোই খুব খারাপ হতে পারে এবং তার থেকেও খারাপ হতে পারে সরকারের ব্যর্থতা। উনি বলছেন laissez-faire capitalism is a necessary condition for political freedom. laissez-faire capitalism হচ্ছে ধনতন্ত্রের আদি যুগের মতাদর্শ। সেখানে বলা হয়েছে কি? সেখানে বলা হয়েছে মুক্ত বাজার চাই, যেখানে সবাই সমানভাবে প্রতিযোগিতা করতে পারবে এবং সেখানে রাষ্ট্রের ভূমিকা থাকবে নগণ্য। এই এই যে যুক্তিটা মিল্টন ফ্রিডম্যান আবার ফিরিয়ে আনলেন এবং বললেন যে laissez-faire ক্যাপিটালিজম রাজনৈতিক স্বাধীনতার জন্য খুব প্রয়োজন। এবং সঙ্গে সঙ্গে যে কথাটা আমি এক্ষুনি বললাম সেটাও বললেন, রোল অফ দ্য স্টেট শুড বি মিনিমাল। রাষ্ট্রের যে ভূমিকা সেটা নগণ্য থাকবে। অর্থনৈতিক ক্ষমতা সেটা বিস্তৃত থাকবে। ইকোনমিক পাওয়ার ইজ ডিসপার্সড ইন এ ক্যাপিটালিস্ট সোসাইটি। পলিটিক্যাল পাওয়ার শুড অলসো বি ডিসপার্সড। শুধুমাত্র অর্থনৈতিক ক্ষমতা বিস্তৃত থাকবে তাই নয়, রাজনৈতিক ক্ষমতাও বিস্তৃত থাকবে। সেপারেশন অফ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার leads to a system of checks and balances. রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার মধ্যে যদি তফাৎ থাকে তাহলে যে একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এবার আমরা দেখব আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তাদের কি ভূমিকা নিওলিবারালিজমের ক্ষেত্রে, তারা কি বলছে। তারা বলছে প্রথম কথা, অ্যাভয়েড মার্কেট রেগুলেশন এক্সেপ্ট ইন ক্রাইসিস। সংকট ছাড়া বাজার নিয়ন্ত্রণ করবে না। অ্যাভয়েড মার্কেট ইন্টারভেনশন এক্সেপ্ট টু রিমুভ প্রাইস ডিস্টরশন। সো অ্যাবলিশ সাবসিডিজ, রিমুভ ট্যারিফ ব্যারিয়ার্স। বাজারের মধ্যে নিয়ন্ত্রণ করবে না, শুধুমাত্র মূল্যর যে প্রাইস ডিস্টরশন অর্থাৎ মূল্যর বিকৃতি সরানো ছাড়া আর কোনো উদ্দেশ্যই বাজারে হস্তক্ষেপ করবে না। সেই জন্যে সমস্ত রকম ভর্তুকি বাদ দাও। ট্যারিফ ব্যারিয়ার্স অর্থাৎ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো একটা দ্রব্য যখন যাবে তখন তাতে কর বসানো হয়, সেই কর তুলে দাও। সি, any government role in the economy should be avoided.
অর্থনীতিতে কোনো সরকারি ভূমিকা না থাকাই ভালো। Any collective intervention in market should be avoided. So curb labor union. কোনো রকম যৌথভাবে কোনো হস্তক্ষেপ, বাজারে কোনো যৌথভাবে হস্তক্ষেপ করা যাবে না। সেজন্যে ট্রেড ইউনিয়নগুলিকে নিয়ন্ত্রণ করো, তাদের অধিকারকে খর্ব করো। International trade with goods and currencies should be freely traded. অর্থাৎ আন্তর্জাতিক যে বাণিজ্য সেটা মুক্ত বাণিজ্য হওয়া উচিত। সে দ্রব্যই হোক আর মুদ্রাই হোক। থ্যাচারিজম, এই হচ্ছেন মার্গারেট থ্যাচার। ৮০-র দশকে খুব জনপ্রিয় ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে ইনি হচ্ছেন নরম্যান টেবিট, যিনি তার এমপ্লয়মেন্ট সেক্রেটারি ছিলেন। Thatcherism কি? What is Thatcherism? Thatcherism is a set of economic policies attributed to Prime Minister Margaret Thatcher in the 80s. কতগুলো অর্থনৈতিক নীতি যেটা মার্গারেট থ্যাচার অবলম্বন করেছিলেন। তিনি কি বলছেন? মরিস সাচি বলছেন তিনি ফ্রি মার্কেট, লো ট্যাক্স, মুক্ত বাজার, ট্যাক্স অর্থাৎ কর, কম কর, ছোট রাষ্ট্র, স্মল স্টেট, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ ব্যক্তিতন্ত্র, সেলফ ডিটারমিনেশন অর্থাৎ স্বাধীনভাবে নিজের নিজের যে স্বাধীনভাবে কাজ করা। এর ফলে উনি বলছেন মরিস সাচি, the result was a revolution in economic policy and 3 election victories in a row. ৩ বার উনি নির্বাচন জিতেছিলেন। তিনি বিলেতে অর্থনৈতিক নীতি একটা বিপ্লব ঘটান, এটাই মরিস সাচি বলছেন। তাহলে কিন্তু এর থেকে আমরা কি দেখি? আমরা নিওলিবারালিজম পড়ে আমরা কি দেখছি? যে থ্যাচারিজম আসলে কতগুলো নিওলিবারাল নীতি, যেটা ব্রিটিশ অর্থনীতি এবং সমাজকে পাল্টে দিয়েছিল। থ্যাচারের আমলে ব্রিটেনের অবস্থা কি আগের থেকে ভালো হলো না খারাপ হলো? সেটা আমরা পরে বিচার করব। এরপরে আমরা দেখছি আরেকজন, আমরা আলোচনা করলাম যে মিল্টন ফ্রিডম্যান দুজনের উপদেষ্টা ছিলেন, একজন হচ্ছেন মার্গারেট থ্যাচার, আরেকজন হচ্ছেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ইনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন সেই ৮০-র দশকে। তাহলে রিগানোমিক্স কি? Reaganomics is a popular term referring to the economic policies pursued by Ronald Reagan, 40th President of the United States of America, 1981 to 1989. Reaganomics আর কিছুই নয়, মার্কিন প্রেসিডেন্ট রিগানোমিক্স আর কিছুই নয়, মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রিগানের যে নীতি সেটাকেই বলা হচ্ছে রিগানোমিক্স। এর একটা প্রেক্ষাপট রয়েছে। আমেরিকা এই সময় অনেক দিন ধরে স্ট্যাগফ্লেশনে ভুগছিল।
অর্থাৎ অর্থনীতি সেটা একটা জায়গায় থেমেছিল, স্ট্যাগনেশন ছিল। অন্যদিকে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, তার সঙ্গে ছিল অতি উচ্চ ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার, এবং তার সঙ্গে ছিল আনএমপ্লয়মেন্ট রেট, অত্যন্ত বেশি বেকারত্বর হার। রিগান কি বললেন? এই হচ্ছে মেইন প্রিন্সিপালস অফ রিগানোনমিক্স। তিনি একটি চারটে নীতির কথা বললেন, যেটা মুদ্রাস্ফীতি কমাবে, অর্থনীতিকে চাঙ্গা করবে এবং নিয়োগ বাড়াবে, কাজ বাড়াবে। প্রথম কথা উনি বললেন যে সুপারিশ করলেন সরকারি দেশের মধ্যে সরকারের খরচ কমাও। ২ নম্বর হচ্ছে ব্যক্তি, ব্যবসা এবং লগ্নির ওপর কর কমাও। ৩ নম্বর হলো ব্যবসার ওপর যে নিয়ন্ত্রণ কমাও। ৪ নম্বর হলো যে মুদ্রার বৃদ্ধি ধীরে হোক। Reagan proposed a fourfold economic policy that would reduce inflation and stimulate economy and job growth. These are as follows: reduce government spending on domestic programs, reduce taxes for individuals, businesses, and investments, reduce the burden of regulations on businesses, support slower money growth in economy. What impact did Reagan's policies have on USA? রিগানের যে নীতি, এগুলো আমরা আলোচনা করলাম, সেটা আমেরিকার উপর কি ধরনের প্রভাব ফেলেছিল সেটা আমরা পরে দেখব। তাহলে এবার আমরা দেখি যে ওভারঅল রেকর্ড অফ দ্য নিউ রাইট, কোর এলিমেন্টস অফ দ্য মডেল। There is a fundamental naturally given situation of scarcity. কি বলছেন? যে একটা প্রাকৃতিক অভাব সেটা কিন্তু অর্থনীতিতে থাকে। Legally guaranteed private ownership of the means of production. উৎপাদনের যে হাতিয়ার, উৎপাদনের যে যন্ত্রপাতি, সেগুলো ব্যক্তিগত মালিকানা, সেটা আইনত সেই অধিকারটা দেয়া হবে, সেটাকে গ্যারান্টি করা হবে। অর্থাৎ একজনের যে কারখানা বা ব্যবসার যে মালিক, সে আইনসিদ্ধভাবে সে মালিক হবে, তাকে আইন অনুযায়ী তার অধিকারটা থাকবে। সি পারফেক্ট কম্পিটিশন অ্যামং সাপ্লায়ার্স, যারা যোগান দেয় অর্থনীতিতে, তাদের মধ্যে প্রতিযোগিতা, সেটা
একেবারে পারফেক্ট, অর্থাৎ কোন রকম তার মধ্যে কোন নিখুঁত প্রতিযোগিতা হবে। সেটা বলছে ফ্রি মার্কেট ইকুয়াল টু হিউম্যান ফ্রিডম। মুক্ত বাজারের সঙ্গে মানুষের মুক্তির একটা সম্পর্ক, এই দুটো সমান বলছে। মুক্ত বাজার থাকলেই মানুষের মুক্তি হবে। এটা হচ্ছে নিউ রাইটের এই চারটে। আবার বলছে there is a fundamental, এই যে নিউ রাইট যেটা যে মডেলটা খাড়া করলো সেটা আরেকবার বলছি, there is a fundamental naturally given situation of scarcity, legally guaranteed private ownership of the means of production, perfect competition among suppliers, free market equal to human freedom। অর্থাৎ এখানে আমরা দেখছি যে নিওলিবারালিজম সেটা লিবারালিজমকেই আবার ফিরিয়ে এনেছে, কিন্তু সেটা আরো বর্তমান ধনতন্ত্রের উপযোগী করে। লিবারাল থিওরিতে ইকোনমিক লিবারালিজম যাকে বলে, সেই ইকোনমিক লিবারালিজমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রকে একটা অর্থনীতিতে ন্যূনতম একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেখানেও বলা হয়েছিল যে সমস্ত ব্যবসায়ীদের মধ্যে নিখুঁত প্রতিযোগিতা থাকবে এবং রাষ্ট্র কোনো বিশেষ ভূমিকা নেবে না, রাষ্ট্র কোনো রকম নিয়ন্ত্রণ করবে না। মিল্টন ফ্রিডম্যান সেই মডেলটাকেই আবার ৮০-র দশকে ফিরিয়ে আনেন এবং আমরা দেখি যে ৮০-র দশকের যে সবচেয়ে প্রভাবশালী দুজন রাজনৈতিক নেতা, একজন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রোনাল্ড রিগান এবং আরেকজন হলেন এই বিলেতের মার্গারেট থ্যাচার। তারা এই মডেলটাকে তাদের নিজেদের দেশে প্রয়োগ করল। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তারাও কিন্তু এই মডেলটাকেই তৃতীয় বিশ্বের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সফলও হয়েছে, পরে আমরা দেখব। এরপরে আমরা আলোচনা করব যে বিভিন্ন সমাজের উপর নিওলিবারালিজমের কি প্রভাব পড়েছে। আপাতত আমরা এইখানেই লেকচারটি শেষ করছি।